আজকে এক্সপেরিমেন্ট 2 আশা করি সবাই দেখতে পাচ্ছ। এক্সপেরিমেন্ট 2 টি হচ্ছে ডাইং অফ 100% পলিস্টার ফেব্রিক উইথ ডিসপার্স ডাই। ক্যারিয়ার মেথড বলছে, এটা পরে আসছে ক্যারিয়ার মেথড। তোমাদের এই পর্যন্ত হয়েছে কিনা সেটা জানা দরকার। পলিস্টার ফেব্রিক ডাইং ডিসপার্স ডাই দিয়ে পড়েছো কি এখন পর্যন্ত? এখন পর্যন্ত পড়া হয়েছে? কথা বলতে হবে, স্পিক আউট। না স্যার, আজকে স্যার রিঅ্যাক্টিভ ডাই পড়ানো হয়েছে। রিঅ্যাক্টিভ ডাই পড়ানো হয়েছে মানে ল্যাব যদি ফাস্টার হয়ে যায় তাহলে তো সমস্যা স্যার। আচ্ছা যাই হোক, তো স্যার আগের ক্লাসে কি পড়ানো হয়েছিল স্যার? কেন তুমি ছিলে না? না স্যার, আমার ছিলাম না স্যার। ভিডিও দেখে নিও ক্লাসে। আচ্ছা স্যার, ঠিক আছে। তোমরা গুগল ক্লাসরুমে ঢুকোই না, উকিও মারো না, প্রবলেমটা হচ্ছে। না স্যার, আমি এক্সাম ছিল স্যার আমার। তো যাই হোক, ডিসপার্স ডাই দিয়ে পলিস্টার ডাইং করব, সেক্ষেত্রে ডাই এবং ফেব্রিকের দুটোর মেকানিজমই আমাদেরকে জানতে হবে। তো বিষয় যেটা হচ্ছে, আমরা ক্যাটায়নিক ডাই অ্যানায়নিক ডাই সম্পর্কে জেনেছি। এই ডিসপার্স ডাই অ্যানায়নিকও না ক্যাটায়নিকও না, অর্থাৎ নন আয়নিক, এর কোনো চার্জ নেই। তাহলে প্রশ্ন হলো, যদি চার্জ না থাকে তাহলে ফাইবারের সাথে কিভাবে বন্ড গঠন করে? এটা ফাইবারের সাথে সাধারণত দুর্বল বন্ড গঠন করে, ভ্যান ডার ওয়ালস ফোর্স। ওকে, কিরকম করে? যেহেতু পলিস্টার একটা ম্যানমেড ফাইবার, তো এটির একটি পলিমার ম্যাটেরিয়াল। তো পলিমারের ক্ষেত্রে আমরা জানি কিছু গুণাবলী রয়েছে, যেমন গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার। তো কিছু পলিমার আছে যেটা তাপ দিলে গলে যায়, কিছু পলিমার আছে সরাসরি মানে তাপ দিলে আগে নরম হয় তারপর গলে যায়, সফট হয়। তো পলিস্টার সেই ক্যাটাগরি। পলিস্টারের টিজি হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার 70 থেকে 120, টিএম হচ্ছে মেল্টিং টেম্পারেচার 250। তো 250 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠালে এটি কি হবে? গলে যাবে। আর 70 থেকে 120-এ এটি কি হবে? সফট হবে। তো আমরা যখন আমাদের ডাইং টেম্পারেচার নরমালি কত? 130 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যখন কোন একটা ফাইবারের টেম্পারেচার বা পলিস্টার ফেব্রিকের টেম্পারেচার 130 উঠাবো, তখন কি হবে? অর্থাৎ তার যে টিজি রিজিয়ন, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার রিজিয়ন, সেটি ভেদ করে চলে যাচ্ছে, মানে ফাইবারটা কি হবে? সফট হবে। এমনিতেই আমরা জানি এই পলিস্টার একটা ক্রিস্টালাইন স্ট্রাকচারের ফাইবার, অর্থাৎ খুবই সুসজ্জিত, এর ভিতরে কোনো গ্যাপ নেই, ফলে ডাই পার্টিকেল গুলো সহজে ঢুকতে পারে না। আমরা যখন 130 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করছি বা 130 ডিগ্রি সেন্টিগ্রেড উঠাচ্ছি, তখন এর ভিতরে এই ফাইবারটা একটু সফট হচ্ছে এবং এর ভিতরে কিছু অ্যামরফাস এরিয়া সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটু সফট হচ্ছে এবং কিছু গ্যাপের সৃষ্টি হচ্ছে। তো এটাকে দুই ভাগে বলা হয়, দুই ভাবে, পোর ভলিউম থিওরি বা ফ্রি ভলিউম থিওরি। দুইটা পদ্ধতিতেই ব্যাখ্যা করা হয়, দুটোরই কথা একই রকম, যে যখন টেম্পারেচার দেওয়া হয় এর ভিতরে কিছু গ্যাপের সৃষ্টি হয় এবং ডাই পার্টিকেল গুলো এর ভিতরে প্রবেশ করে দেয়। প্রবেশ করা হয়ে গেলে ভিতরে ডাই পার্টিকেল গুলো টেম্পারেচারটাকে ডাউন করা হয়। তো যখন টেম্পারেচারটাকে ডাউন করা হবে, অর্থাৎ ডাই পার্টিকেল গুলো ভিতরে কি হলো? ট্রাপড হয়ে গেল। তো টেম্পারেচার না বাড়া পর্যন্ত, অর্থাৎ যে কন্ডিশনে ভিতরে ঢুকেছে সেই কন্ডিশন না হওয়া পর্যন্ত ডাই পার্টিকেল গুলো কি বাইরে বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ এক প্রকার ট্রাপড হয়ে যায়, ফাঁদে আটকা পড়ে গেল। ঠিক আছে? ফ্রি ভলিউম থিওরি বলা হচ্ছে যখন হিট দেওয়া হবে তখন পলিস্টারের ভিতরে এ ধরনের কিছু গ্যাপের সৃষ্টি হবে অথবা পোরের সৃষ্টি হবে না, অর্থাৎ ওই যে ইয়ের জালির মতো, ওই যে পেঁপের গাছ পচে গেলে যেটা রকম হয়, লাইক হতে পারে। তো তখন ডাই পার্টিকেল গুলো, সেই জন্য আমরা 130-এ ডাইং করি। 130-এ ডাইং করার পিছনে রহস্য এটা।
এরপর আসি পলিস্টারকে আবার হিটসেটও করা হয়। হিটসেট করা হয়, হিটসেট করলেও কিন্তু অ্যামরফাসনেস বাড়ে, অর্থাৎ ডাই আপটেকটা বেশি হয়। কারণ কি? কারণ হিটসেট 180 বা 200, 210, 20 এরকমই করা হয়। একইভাবে এটির অ্যামরফাস স্ট্রাকচার বেড়ে যায়, একটু ডিসওরিয়েন্টেড। ডান। এটি হলো 130 এর টেম্পারেচার ডাইং, অর্থাৎ হাই টেম্পারেচার হাই প্রেসার ডাইং। সেকেন্ডলি, আমরা যখন কেরিয়ার মেথডের কথা বলছি, কেরিয়ার হচ্ছে এমন একটা এজেন্ট বা কেমিক্যাল যেটা দিলে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করতে পারছি। কিভাবে? আমরা জানি যে 70 থেকে 120 হচ্ছে টিজি, তাহলে 100 পর্যন্ত উঠলেও কিন্তু পলিস্টারটা সফট হচ্ছে একটু, এবং তার ভিতরে ছোট ছোট গ্যাপের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ 130-এ যতটা সৃষ্টি হতো তার থেকে একটু কম সৃষ্টি হচ্ছে। তো ডিসপার্স ডাইগুলোকে এখন এই কেরিয়ার কি করতেছে? ডিসপার্স ডাইগুলোকে 100 ডিগ্রিতে ধরে যে ছোট ছোট গ্যাপগুলো হয়েছে এগুলোকে ধরে ধরে পেনিট্রেট করাচ্ছে বা এগুলোতে পেনিট্রেট করতে সাহায্য করতেছে। অর্থাৎ যেহেতু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এতটা পোর সৃষ্টি হয় না যে ডাই পার্টিকেল গুলো যে সাইজ আছে এমনি ঢুকতে পারবে, এই কেরিয়ার কি করছে? ডাই পার্টিকেল গুলোকে ছোট করতেছে বা ভাঙতেছে বা ডাই পার্টিকেল গুলোকে ধরে ধরে ফাইবারের ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। ঠিক আছে? ফলে কেরিয়ার ইউজ করে 100 ডিগ্রিতেও ডাইং করা সম্ভব হচ্ছে। এই হচ্ছে বেসিক কথা। বলা হচ্ছে the term disperse have been applied to the organic coloring substance with a preformed ionizing group are of low water solubility and suitable for dyeing of hydrophobic fibers. Dispersed dyes have substantially for one or more hydrophobic fabrics, nylon, polyester, acrylic ইত্যাদি ফাইবারের ভিতরে হতে পারে। তো আজকে আমরা দুটোই দেখব। সেটা একটা কেরিয়ার বাদ দিলেই সেটা হাই টেম্পারেচার হাই প্রেসার হয়ে যাবে, আর কেরিয়ার দিলেই সেটা কেরিয়ার মেথডে হয়ে যাবে। উদ্দেশ্য কি? প্রিটিটেড অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে এখানে আবার অবজেক্টিভ নাই। অবজেক্টিভ হচ্ছে পলিস্টার ফেব্রিক ডাইং কিভাবে করা সেই সম্পর্কে জানা। তো 100% প্রিটিটেড হার পলিস্টার ওভেন ফেব্রিক বা নিট ফেব্রিক যেটাই নিতে নাও তুমি। কারণটা হচ্ছে প্রিটিটেড বলতে বোঝাচ্ছে, প্রিট্রিটমেন্ট বলতে এখানে স্কাউরিং ব্লিচিং তো আর করা লাগবে না, কিন্তু যখন নিটিং করা হয় বা উইভিং করা হয় তখন কিছু তেল চর্বি ডাস্ট লেগে যেতে পারে, সেজন্য ওয়াশ দিয়ে নিতে হবে যেন সেটা উঠে চলে যায়। কি কি লাগবে? বিকার, গ্লাস রড, পিপেট, মেজারিং সিলিন্ডার, ডিজিটাল ব্যালেন্স, স্যাম্পল ডাইং মেশিন, গ্যাস বার্নার, থার্মোমিটার, পট এটসেট্রা। এখানে লক্ষণীয় বিষয়, পলিস্টার ডাইং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে পিএইচটা অ্যাসিডিক থাকে। তো পিএইচটা অ্যাসিডিক থাকলেই কেবল এই ডাইটা ফাইবারের ভিতরে প্রবেশ করে, কিন্তু যখন ক্ষারীয় থাকবে তখন এই ডাইটা ফাইবারের ভিতরে প্রবেশ করে না, বা প্রবেশ করার কোনো রকম যে কেমিক্যাল মেকানিজম গুলো সেখানে সৃষ্টি হয় না। তো ফেব্রিক ওয়েট 5 গ্রামের মতো, dispersed dye 1% on the weight of the fabric, carrier 2 gram per liter, dispersing agent 1 gram per liter. Another question is that why we use here dispersing agent? Dispersing agent টা কেন ইউজ করব? আমরা চিনির শরবত মনে করো, একটা গ্লাস, দুটো গ্লাসে সমান পরিমাণ পানি নেওয়া হলো, দুটো গ্লাসে এক গ্লাসে 1 চামচ লবণ দেওয়া মানে চিনি দেওয়া হলো, আর এক গ্লাসে 1 চামচ বালি দেওয়া হলো। তো দুটোই নাড়ান দেওয়া হলো, আলটিমেট কি ঘটবে? যে চিনির যে গ্লাসটি আছে সেই চিনিগুলো ডিসলভ হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়ে সমসত্ব মিশ্রণের সৃষ্টি করবে। কিন্তু যে বালির গ্লাসে সেটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে তোলানো যাবে, অর্থাৎ যখন তুমি নাড়া দিবা তখন চারপাশে ছড়িয়ে পড়বে। তো ডিসপার্সিং এজেন্টের কাজটা হচ্ছে, যেহেতু ডিসপার্স ডাই পানিতে অদ্রবণীয় কিছুটা, সেই হিসেবে এটিকে দ্রবণীয় তো এটা হবে না পানিতে, চারিদিকে ছড়িয়ে যেন থাকে সমানভাবে ওই বালির মিশ্রণের মতো, অর্থাৎ সমানভাবে কণাগুলো যেন থাকে, সেই জন্য এই ডিসপার্সিং এজেন্ট ইউজ করা হয়, অর্থাৎ ডিসপার্স চারিদিকে ছড়িয়ে থাকা। ঠিক আছে? তো ডিসপার্সিং এজেন্ট 1 গ্রাম পার লিটার, অ্যাসিটিক অ্যাসিড 1.4 মানে যতটুকু লাগে মেইনটেইন করতে 4.5, অর্থাৎ 0.8 মিলি দিলে এটা কভার করছে। টেম্পারেচার 100, যদি পানির পরিমাণ বাড়ে বা কমে সেই ক্ষেত্রে এটার পরিমাণ বাড়বে বা কমবে। উই শুডন্ট কেয়ার অ্যাবাউট হাউ মাচ, বাট উই শুড কেয়ার অ্যাবাউট দ্য pH। ওকে, যে pH-টা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। স্যার ক্যারিয়ার কি স্যার? ক্যারিয়ার এক প্রকার কেমিক্যাল, অক্সিলারি কেমিক্যাল। এটা কাজ কি স্যার? এতক্ষণ ধরে কি বললাম?
কেরিয়ার হচ্ছে সেই কেমিক্যাল যার কাজ হচ্ছে ফাইবারটাকে সফট করা এবং ডাই পার্টিকেল যে ডিসপার্স ডাইগুলো আছে সেগুলোকে ধরে ধরে ফাইবারের ভিতরে প্রবেশ করতে সাহায্য করা, যার কারণে এই কেরিয়ার ইউজ করলে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ডাইং করতে পারি ইনস্টেড অফ 130 ডিগ্রি সেন্টিগ্রেড ডাইং। ওকে, টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাজ আমরা যেহেতু কেরিয়ার ইউজ করছি, আদারওয়াইজ 130 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি যদি কেরিয়ার বাদ দাও। টাইম 40 মিনিটে হয় না, বিশেষ করে ল্যাবের ক্ষেত্রে হয়তো করা যেতে পারে, কারণ শেড যতক্ষণ না মিলে ততক্ষণ আমরা ডাইং করি, তাই না? শেড মিললেই কেবল নামাই। সো এটা দেখা যায় 1 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে, আবার 6 ঘন্টাও মিলে না, নানা কাহিনী আছে। তো নরমাল ল্যাবরেটরিতে টাইম আমরা 60 মিনিট ধরে রাখি, বা কম সময় থাকলে 40 মিনিটও করে ফেলি। ওকে, ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও এখানে আছে 1:30, আমরা 1:20 তে করব যখন ল্যাবে করব, 1:20, 15, 10 তুমি ডান। এই হচ্ছে আমাদের রেসিপি, সিম্পল ছোট্ট রেসিপি। নাও দ্য ক্যালকুলেশন। সো at first we have to calculate the total liquid. এখানে কি পাচ্ছি যে ফেব্রিক অয়েল ইনটু লিকুইড রেশিও আমি 1:30, সো 5 into 30 150 মিলিলিটার। হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো, এটা খুবই সহজ, অনেকবার বুঝিয়েছি, ক্লাসের শুরুতে বুঝিয়েছি। ডাইস ফেব্রিক অয়েল ইনটু ডাইস পার্সেন্ট, যেহেতু অন দা ওয়েট অফ দা ফেব্রিক, তাহলে কত পার্সেন্ট ছিল? 1% ছিল। তাহলে 5 into 1% মানে কি? এটা 5 গ্রাম না, সামনে ইয়ে আছে। এখানে কি হবে? 5 into 1 by 100 কত হবে? 1.5 sir. কত হবে? 1.5 gram. 1.5 gram. 1.5 গ্রাম। মাথা খারাপ হয়েছে তোমার? কতটুকু হবে? কিরে ভাই, 5% মানে কি? সরি, 1% মানে কি? মানে 5 গ্রাম এর 1% মানে কি? সমান সমান 5 into 1/100, এটা না? জি স্যার। তাহলে ভাগ দাও, কত আসবে? কে জানি বললো 1.5 পণ্ডিতি, কিভাবে 1.5 হয়? আরে ভাগ দাও না ভাই, 5 কে 100 দিয়ে ভাগ দাও না। 0.05. হ্যাঁ, 0.05 গ্রাম। তো 1.15 গ্রাম কিভাবে হয়? এটা 5 গ্রাম না, এটা হলো 0.05 গ্রাম। ক্লিয়ার? যারা ক্লাস করছে এটা ঠিক করে লিখবে, আর যারা ক্লাস করতেছে না ও 5 গ্রাম লিখে রাখবে, আমি জানি। ওকে, তো ক্যারিয়ার কত পার্সেন্টেজ এখানে কতটুকু আছে? 2 গ্রাম পার লিটার। তাহলে আমরা বের করি আমাদের টোটাল লিকুইড কত? 150 ইনটু 2 বাই 1000, তাই তো? সংক্ষেপে করলাম, কেটে দাও। তাহলে 30 ভাগ 100 0.03 কত হবে? তাই না? তাই কি না? কথা বলে না কেন লোকজন? কথা বলতে হবে তো। 0.3 হ্যাঁ, 0.3 শূন্য হবে না? স্যার 3 আগে যে শূন্যটা স্যার, এটা স্যার 0.3 হবে স্যার, 0.3। ওকে ওকে, ডান। তাহলে এত গ্রাম। এখানে ডিসপার্সিং এজেন্ট কত আছে? 1। তাহলে 150 ইনটু 1 বাই 1000, তাহলে কত হবে? সেম ভাবে, তাই না? সেম ভাবে কি হবে? 0.15 হয়েছে জি স্যার। মিলি। আর কিছু এখানে আমাদের নাই। তাহলে এখন আমরা ডাই কতটুকু বেরোছে? 1%। ডাই কতটুকু বেরিয়েছে আমাদের? কোথায় বের করলাম? 0.05। আমাদের ফেব্রিক অয়েল কেরিয়ার ডিসপার্স ডাই 0.05 গ্রাম। কেরিয়ার লাগবে 0.3, তারপর ডিসপার্সিং এজেন্ট লাগবে
0.1 0.15 ওকে। অ্যাসিটিক অ্যাসিড যতটুকু লাগে এটা পিএইচ মেইনটেইন করার জন্য আমরা যখন বাতে ডাইং করব তখন পিএইচ পেপার দিয়ে বা পিএইচ মিটার দিয়ে মেপে নিতে হবে। অল্প পরিমাণ অ্যাসিটিক অ্যাসিডের সলিউশন তৈরি করতে হবে আগে, তারপর কতটুকু নিচ্ছেই এটা মেপে এখানে দিতে হবে, দিয়ে পিএইচটাকে ঠিক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, আর ফ্যাক্টরিতে ডোজিং করে অ্যাডজাস্ট করা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা ডাই মাপবো। 0.05 গ্রাম ডাই মাপা কি সম্ভব আমাদের পক্ষে? 0.05 গ্রাম ডাই মাপা সম্ভব? সম্ভব না। সেজন্য আমরা কি করছি? স্টক সলিউশন করব। 100 মিলিতে 1, তাহলে 1 ভাগ 100 সমান 0.01। তাহলে কতটুকু দরকার? 0.05। তাহলে 0.0। আচ্ছা সরি, এই জুম মনে হচ্ছে সারাদিন সার্ভিস দিতে দিতে এখন হয়ে গেছে। ওকে, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না স্যার? দেখো তাহলে এখন 0.05 আমার লাগবে কতটুকু? 0.05, তাই না? তাহলে এখন কি করব? সিম্পলি ভাগ দাও। 0. যেটা লাগবে সেটাকে যা বের হইছে স্টক সলিউশন দিয়ে ভাগ দাও। তাহলে 0.05 ভাগ 0.01 কত আসবে? 5। তার মানে আমি 1% যে স্টক সলিউশন করব ডাইসের, সেখান থেকে আমি কয় মিলি নিব? 5 মিলি। ওকে, কোনো কনফিউশন? কোনো কনফিউশন? আমি তো বুঝতে পারছি না, নেট কি শুরু করলো? আচ্ছা দেখো, তাহলে কত আসবে? 5 মিলি। ঠিক আছে, 5 মিলি। এখানে তো আর কোনো ঝামেলা নাই, সবার ক্লিয়ার। এরপরে আসে 0.3 মাপতে হবে ডিসপার্সিং এজেন্ট। আমরা যদি একইভাবে 1% স্টক সলিউশন করি তাহলে কি হবে? 0.3 ভাগ হচ্ছে 0.01 ভাগ দাও, কত আসবে? ভাগ দাও। হ্যালো, কত আসবে? 30 মিলি। 30 মিলি। কথা বলতে হবে তো, কথা না বললে তো হবে না। আমার ইন্টারনেট মনে হচ্ছে আনস্টেবল দেখাচ্ছে বারবার। ওকে, এরপরে আসি 0.15। অ্যাসিটিক অ্যাসিড হলো 0.15। তাহলে সেম ভাবে 1% স্টক সলিউশন। কি যন্ত্রণা রে ভাই। আচ্ছা দেখি তাহলে নেট এরম করে কেন? আবার কাটবে মনে টায়ার্ড হয়ে গেছে নেট। ওকে, দেখো তাহলে কি হচ্ছে, আমার একইভাবে 1% স্টক সলিউশন যদি আমি করি তাহলে কি হচ্ছে 0. কত লাগতেছে? 15 ভাগ দেব 0.01, তাহলে কত বেরোবে? 15 মিলি। তাহলে এখানে হবে আমার, এটা কি লিখলাম, এটা 30 মিলি হলো ক্যারিয়ারের, আর ডিসপার্সিং এজেন্ট হলো 15 মিলি। ওকে, এইবার তাহলে আর কি থাকলো? আর কিছু নাই। এবার যোগ দিব 5, 30 আর 15, 20, 50 মিলি। 50 মিলি হলো কেমিক্যাল প্লাস 100 মিলি হচ্ছে পানি। এর ভিতর থেকে বাদ যাবে অ্যাসিটিক অ্যাসিড যত মিলি ইউজ করব, 1 মিলি বা 2 মিলি সেটা। ঠিক আছে, এই হলো 150 মিলির হিসাব। বুঝেছো তোমরা? এনি কনফিউশন? জি না স্যার, কোথায় বুঝো নাই বলো? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আর কার কোনো প্রবলেম? রেসিপি নিয়ে কারো কোনো প্রবলেম? ক্যালকুলেশন নিয়ে? এটা ঠিক নাই। ওকে, টোটাল লিকুয়ার মিলি ইনটু রেসিপি বাই 1000, 5 ইনটু এনে 3 বাড়ায় কেমনে? এই জায়গা স্যার ভুল স্যার। এগুলা ভুল, এগুলা লিখবা না, এগুলো ঠিক করবা। জি স্যার। ওকে ওকে, সব ঠিক করবা। ওকে,
টোটাল লিগার 144 5.7 মিলি বাড়াচ্ছে কেমনে? তুমি তোমারটা হিসাব দিবা, তুমি যে এখানে হিসাব করলে যত মিলি সেটা হিসাব দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। এবার আসি প্রসেস কার্ভে। তাহলে প্রসেস কার্ভ তো তোমাদের আঁকানো শিখাইছি, তাহলে আমি যদি প্রসেস কার্ভ আঁকি এখন, আমার কি হবে প্রসেস কার্ভ? এটা মনে করে 150, তাহলে 3 ভাগ করতে হবে, হলো না এটা ধরলাম, এটা 100, এটি 50, এটি 30, তাহলে আমার কোথা থেকে শুরু হবে? 30-এ 10 মিনিট চালাবো, ওকে 10 মিনিট। 30 থেকে উঠাবো কততে, ডাইং করব কততে? আমি ডাইং করব হচ্ছে 100-তে, যদি 100-তে উঠাই, ওকে তাহলে এখানে 100-তে উঠাই, তাহলে 30 থেকে 100 ডিফারেন্স হচ্ছে 70। আমি যদি উঠাই 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার মিনিট, তাহলে আমার কতক্ষণ লাগবে এখানে? কতক্ষণ লাগবে? 35 মিনিট। কথা কয় না কে লোকজন? বুঝি না তো। জি স্যার। এরপরে এখানে মনে করো চালাবো 1 ঘন্টা বা 40 মিনিট 60 মিনিট যতক্ষণ বলে, 60 মিনিট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর এটাকে আবার নামাবো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে করো 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 40-এ নামাইলে 100 থেকে 40-এর পার্থক্য কত? 60। এটা যদি আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড নামাই তাহলে আমার হবে কত মিনিট? 30 মিনিট। ওকে। এরপর পলিস্টারের রিডাকশন ক্লিনিং করতে হয়, কারণ হচ্ছে পলিস্টারের যে আউটসাইডার যে ডাইস গুলো আছে সেগুলো লেগে থাকে, সেগুলোকে ক্লিন করতে হলে প্রোডাক্ট রিডাকশন ক্লিনিং, অর্থাৎ পলিস্টার ফাইবার এটা যদি হয় এর গায়ে ডাই লেগে থাকে বা কোনোটা ঢুকছে কোনোটা ঢুকে নাই, সেগুলো পরবর্তীতে ফাস্টনেস প্রপার্টিজ গুলোকে হ্যাম্পার করে। সেজন্য কাস্টিক সোডা এবং হাইড্রোস দিয়ে রিডাকশন ক্লিনিং দেওয়া হয়, 90-তে বা 80-তে রিডাকশন ক্লিনিং দেওয়া হয়। তো সেটা এখানে এঁকে দেখাবো, 80 বা 90-তে রিডাকশন ক্লিনিং, কাস্টিক এবং হাইড্রোস, হাইড্রোস প্লাস কাস্টিক। যারা ফ্যাক্টরিতে আছে, কেউ আছে ফ্যাক্টরিতে ডাইং করে? জি স্যার। কত রেসিপি কত ওটার বলো? রিডাকশন ক্লিনিং এর রেসিপি কত? তুমি পলিস্টার ডাইং করো? স্যার হাইড্রোস 2 কাস্টিক 1.5 2 গ্রাম পার লিটার কাস্টিক জি স্যার 1.5। জি স্যার কত গ্রামে দাও, কতক্ষণ দাও, কত টেম্পারেচারে? স্যার 80 টেম্পারেচারে 15 মিনিট, 15 অথবা 20 মিনিট। টেম্পারেচার 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা অ্যাড করে নিবা সবাই। টাইম হচ্ছে 15 মিনিট, ওকে। তো এরপর ওয়াশ করবা, এরপর কি আবার সোপিং করো নাকি রিডাকশন ক্লিনিং এর পর? এই ফ্যাক্টরি পিপল, এরপরে সোপিং করো নাকি? সোপিং করার তো প্রয়োজন না নাই। স্যার, এরপরে কুল ওয়াশ করে স্যার ডায়ার ইউজ করে ডায়ার করব। আচ্ছা, তোমরা কি হাই টেম্পারেচার করো না হাই নরমাল ক্যারিয়ার? ক্যারিয়ার তো ফ্যাক্টরিতে এখনো শুরু হয়নি বা অনেকখানে হয়তো করছে 2-একটা প্রজেক্ট, হাই টেম্পারেচার সবাই হাই high টেম্পারেচারই করে। আচ্ছা যাই হোক, তো সেটি নামাবা, আমাদের প্রসেস কার্ভ আমরা আঁকিয়েছি। এরপরে তাহলে এখানে আরেকটু যোগ হবে, এটা কারা এখন আসতেছে? এখানে তাহলে আরেকটু ওয়াশ যোগ হবে 50-60-এ বা কত দাও, ওয়াশ করে নামিয়ে ফেলবা। এখন ওয়ার্কিং প্রসিডিউর তাহলে কিভাবে হবে? তাহলে তুমি যেভাবে কাজ করতেছো সেভাবেই ওয়ার্কিং প্রসিডিউরটা বলতে হবে। যে কালেকশন এখানে কি, যে স্যাম্পলস
set water level, acidic acid solution, check pH, carrier solution, add dispersing agent solution, disperse dye solution, fabric, drainage temperature 90 degree run time. এখানে বলার দরকার নেই, তোমার যেটা আছে তুমি সেটাই বলবা, ঠিক আছে? তুমি যেভাবে করেছো ঠিক সেভাবেই বলবা। ওকে, ডান। এরপর প্রিকশন কি? ডাইস এন্ড কেমিক্যাল শুড হ্যান্ডেল কেয়ারফুলি, মেজারমেন্ট শুড অ্যাকুরেট, পিএইচ ইন দ্য ফেব্রিক, ডাইং টেম্পারেচার। দেখো এই পলিস্টার ডাইং এর ক্ষেত্রে আমাদের ফাস্টেস্ট প্রপার্টিজ গুলো ভালো হয়। কারণটা কি? কারণটা হচ্ছে ডাই তো ভিতরে ঢুকে ট্রাপড হয়ে গেছে, ও তো আর টেম্পারেচার না বাড়ালে বেরোতে পারতেছে না, তাই না? তো সেই জন্য, এবং রিডাকশন ক্লিনিংটা যদি সুন্দর হয় সারফেসের, তো সেই ক্ষেত্রে ফাস্টনেসে ফেল করে না, সাধারণত ফাস্টনেস সুন্দর থাকে। এই হচ্ছে আমাদের আজকের যে পলিস্টার ডাইং পদ্ধতি এবং তার রেসিপি, তার স্যার প্যারামিটারস। তো 2 কোনো মিনিট প্রশ্ন আগে স্যার কি বলছেন ওটা বুঝি নাই স্যার। কোথায়? স্যার এই যে 2 মিনিট আগে স্যার আমার নেট চলে গেছিল স্যার। 2 মিনিট আগে কি বললাম? এই ক্লাসটা কি স্যার রেকর্ড হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, পাবে। আচ্ছা 2 মিনিট আগে কি বলতেছিলাম? হয়তো হাইড্রো রিডাকশন ক্লিনিং এর কথা বলতেছিলাম, যে ডাইং করার পর কিছু ডাই ফেব্রিক সারফেসে লেগে থাকে, বা কোনোটা হয়তো পেনিট্রেট করছে বা পেনিট্রেট করেনি, হ্যাঁ, তো সেগুলাকে সারফেস থেকে রিমুভ করার জন্য আমরা সাধারণত রিডাকশন ক্লিনিং করে থাকি হাইড্রোজ এবং কাস্টিক সোডা দিয়ে। সেখানে 2 গ্রাম পার লিটার আর 1.5 গ্রাম পার লিটার, একটিতে 15 বা 20 মিনিট চালালেই এই যে সারফেসের যে ডাইগুলো সেগুলো চলে যায়, ঠিক আছে? সেটাকে আমরা রিডাকশন ক্লিনিং বলে থাকি। তো তখন বলতেছিলাম যে এই পলিস্টার ফাইবারের ফেব্রিকের ফাস্টনেস প্রপার্টিজ গুলো ভালো হয়, কারণ যেহেতু ডাই ভিতরে ট্রাপড হয়ে গেছে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, যে সমস্ত ডাই ইনসলিউবল ডাই তাদেরও কিন্তু ফাস্টনেস প্রপার্টিজ গুলো ভালো হয়, যদি যেমন ভ্যাট ডাই, সালফার ডাই যদি না থাকে। কারণ পানিতে দিলে তো এটা বেরোবে না যতক্ষণ পর্যন্ত না এটাকে তোমরা ওর মানে সলিউবল থেকে ইনসলিউবল থেকে সলিউবল করছো, ঠিক আছে? তো আর কোনো প্রশ্ন আছে এই ল্যাব সম্পর্কিত? আমাদের হয়তো মিডের পর খুলতে পারে ইউনিভার্সিটি, তো এখন তোমাদের উপর ডিপেন্ড করছে। তো ফেব্রিক টেব্রিক ম্যানেজ করে রেখো, সব আমরা ল্যাব করব। যারা ফ্যাক্টরিতে জব করো, স্যার এই ল্যাবগুলো কি জমা দেওয়ার কি ফাইনালের আগে দেবো স্যার? দেখা যাক কি হয়, ওপেন হলে হ্যাঁ নিব, আর না হলে অনলাইনে নিতে হবে, জানাবো। লিখে রাখো, সাবমিট করে দিবা, হাতে হলে হাতে, অনলাইন হলে অনলাইন, সমস্যা নেই। স্যার এখানে যে রেসিপি আছে এই রেসিপির উপরেই লিখবো? হ্যাঁ, এই রেসিপির উপরে লিখতে পারো, বা তুমি তোমার মতো রেসিপি দিতে পারো, কোনো প্রবলেম নেই, বাট শিট বি কারেক্ট, ঠিক আছে? যেটাই লিখো আচ্ছা স্যার। কারেক্ট হতে হবে। এখানে এটা 1:20 দিয়ে করতে পারো, 1:10 দিয়ে করতে পারো, নো প্রবলেম। এই রেসিপির উপরেই করো, সমস্যা নেই। ডাইং প্রসেস কার্ভ সহ কিন্তু দিতে হবে সুন্দর করে। দরকার হলে প্রসেস কার্ভ গুলো গ্রাফ পেপার আছে না, গ্রাফ পেপারে আঁকাতে পারো, তাহলে নিচে এবং উপরে যে বিষয়গুলো সেগুলো ঠিক হবে। এই পাশের টাইম কাউন্টটাও যেমন সহজ হবে, এই পাশের মানে এই পাশের টেম্পারেচার কাউন্টটা যেমন সমান হয়, এই পাশেও সমান হবে। হ্যাঁ, এক ঘর পাস করে ধরলাম, ঠিক আছে? তাহলে গ্রাফটা সুন্দর হবে। ওটা হলো অ্যাকচুয়াল। ওকে, আর কোনো কনফিউশন? না স্যার। পলিস্টার ডাইং করতে পারবা তাহলে? ফ্যাক্টরি পিপল আছে, তোমরা পিএইচ কিভাবে ঠিক করো? পিএইচ মেইনটেইন করো তো ঝামেলার। কে জানি বলতেছিল ফ্যাক্টরির, তোমার নাম জানি না ভাই, তোমরা কিভাবে পিএইচ মেইনটেইন করো? অ্যাসিডিক অ্যাসিড দিয়ে পিএইচ হ্যাঁ স্যার অ্যাসিড দিয়ে। হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড দিয়েই তো, কিন্তু তুমি তো এটা পটে যদি পানি নাও, তোমরা ল্যাবে করতে গেলেই বুঝবে যে অ্যাসিটিক অ্যাসিড কতটুকু দিলে এটা আসবে। এটা তোমরা কিভাবে মেজার করো? ও স্যার, আচ্ছা বুঝতে পারছি। স্যার আমরা প্রথমে একটা রেসিপি থাকে, এই রেসিপিতে আর কি
লেভেলিং কেমিক্যাল দিই pH গ্রাম পার লিটার pH কি গ্রাম পার কেমিক্যালটা লিটার দাও? দিয়ে স্যার অ্যাসিড দিয়ে অ্যাসিডটা কতটুকু জি, দাও, স্যার। কি হিসেবে দাও, গ্রাম পার লিটার হিসেবে দাও? গ্রাম পার লিটার জি ও স্যার গ্রাম বুঝছি। পার লিটার কত গ্রাম পার লিটার দিলে আসে? স্যার 0.6 0.6। আচ্ছা যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে পিএইচটাকে মেইনটেইন করাতে হবে। সেই রিকোয়ার্ড পিএইচটা হলে প্রবলেম নাই, সেটা কম লাগতে পারে বেশি লাগতে পারে, নো ম্যাটার। তো তোমরা যখন ল্যাবরেটরিতে কাজ করবা পিএইচ ভেরিয়েশন করে, এডি অনেক ঝামেলা, মনে করো বিভিন্ন পিএইচ এ। যাই হোক, এটা কেটে যাবে 1 মিনিটে, আবার একটু জয়েন করো। ইফ এনি কোশ্চেন দেন উইল ডিসকাস अगेन। থ্যাংক ইউ।